আর গভীর রাত হতেই দেখা যায় আজকের ওই বাচ্চাটির আত্মা চৌবাড়ির জঙ্গলের বাকি ভুতুড়ে বাচ্চাগুলোর সাথে খেলা করছে। হাঁটতে হাঁটতে হারিকেনের আলোয় কৃষ্ণ কাকা দূরে কিছু একটা গাছের আড়ালে লুকিয়ে পড়তে দেখে, কিন্তু সে কথা বলাইকে বলে না, শুধু বলে, বলাই, মাছ কই রে? এখানে তো একটাও মাছ ওঠেনি। আর একটু এগিয়ে চলো, মাছ তো আমরা রায়পুকুর দাহে পাবো গো। তারা চৌবাড়ির জঙ্গল পেরিয়ে রায়পুকুরের কাছাকাছি যেতেই দেখে পুকুর থেকে বেশ কিছু মাছ পাড়ে উঠে এসেছে। কাকা, বৃষ্টিতে পুকুর পাড়ে অনেক মাছ উঠেছে গো, তাড়াতাড়ি মাছগুলো ঝোলায় ভরি, চলো চলো। তারা দুজন মাছগুলো কুড়িয়ে ঝোলায় ভরতে থাকে। ঠিক তখনই চৌবাড়ির জঙ্গলের গভীর থেকে ভেসে আসে বাচ্চার কান্নার শব্দ। তখনই তারা মাছ ধরা থামিয়ে শব্দটা ভালো করে শুনতে থাকে। কাকা, বাচ্চার কান্নার শব্দ গো, তুমি শুনতে পেলে? আর যে কটা মাছ আছে তাড়াতাড়ি ঝোলায় ভরে বাড়ি ফিরে চল, আর লোভ করা ঠিক হবে না। এই কথা বলে তারা মাছ কুড়িয়ে যেই ঝোলায় ভরতে যায়, তখন হঠাৎই পুকুরের জলে বিরাট কিছু একটা পড়ার শব্দ আসে। এইসব কি হচ্ছে গো কাকা? পুকুরের জল থেকে এত জোরে যে আওয়াজ এলো, কিন্তু জল তো একটু নড়ছে না। আর কোনো দিকে তাকাবি না, মনে হয় আশেপাশেই তারা আছে। এই তুই একটা মাছ কুড়িয়ে তাড়াতাড়ি চল এখান থেকে। তারা মাছ ঝোলায় ভরে চৌবাড়ির জঙ্গল দিয়ে ফিরতে থাকে। ঠিক তখনই তারা দুজন দেখতে পায় জঙ্গলে দুটো বাচ্চা ভূত ঘুরে বেড়াচ্ছে, আর দূরে এক গাছের আড়াল থেকে উঁকি দিয়ে দেখছে এক ভয়ঙ্কর ডাইনি। বলাই, এখানে দাঁড়িয়ে পড়লে বিপদ আরো বাড়বে। তুই আমার পিছু পিছু ধীরে ধীরে হাঁটতে থাক। বাচ্চা ভূতগুলো মাছের গন্ধ পেতেই খিলখিল করে হেসে ওঠে। তারপরেই বাচ্চা ভূতগুলো তাদের দিকে এগিয়ে আসে। তখনই কৃষ্ণ কাকা বুদ্ধি করে একটা মাছ বাচ্চা ভূতগুলোর দিকে ছুঁড়ে দেয়। কাকা, আমরা আজ বেঁচে বাড়ি ফিরতে পারবো তো? বাচ্চা ভূতগুলো এখন মাছ খেতে ব্যস্ত, তাড়াতাড়ি চল এখান থেকে। এই কথা বলে তারা দু পা এগোতেই তাদের সামনে বেরিয়ে আসে ওই ভয়ঙ্কর ডাইনি। কি রে, সব মাছ তোরাই নিয়ে যাবি? আমায় দিবি না? এই দেখে কৃষ্ণ আর বলাই বলাই, এখানে আর এক মুহূর্ত নয়, পালা। তাদের ঝোলা সেখানেই ফেলে রেখে কোনো রকমে দৌড়ে তারা চৌবাড়ির জঙ্গল থেকে বেরিয়ে আসে। আজ খুব বাঁচান বেঁচেছে কাকা। ওই বাচ্চা পোতা চৌবাড়ির জঙ্গলে আমাদের যাওয়া উচিত হয়নি, তোমার কথাই শোনা উচিত ছিল। এর পরের দিন সকালে, কই গো শুনছ, বাচ্চাটার যে খুব জ্বর, কালকে সারা রাত কেঁদেছে, একটুও ঘুমোয়নি। একবার ডাক্তারের কাছে নিয়ে গেলে হতো না? এমন জ্বর সব বাচ্চার হয়, অত ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে না, ও ঠিক সেরে যাবে। এই কথা বলে দীপক কাজে বেরিয়ে যায়। দুপুরবেলা বাচ্চাটির আরো জ্বর আসে। বাচ্চাটি খুব কাঁদতে থাকে। তার মা তাকে কিছুতেই থামাতে পারে না। মেয়েটা সারা দিন রাত কেঁদেই চলেছে, একটু চুপ করাতে পারো না? মা, ওর জ্বর একটুও কমছে না, মনে হয় ওর খুব কষ্ট হচ্ছে। শিশু তো মুখে বলতে পারছে না, তাই কেঁদেই চলেছে। একবার ডাক্তার দেখিয়ে ওষুধ খাওয়ালে জ্বরটা কমে যেত। মা, আমি কি ছেলে মানুষ করিনি নাকি? অমন জ্বর আমার ছেলে মেয়েদেরও হতো, ও জ্বর এমনি ঠিক হয়ে যাবে। তুমি এখন ওকে পেট ভরে খাইয়ে দাও, দেখবে কান্না থেমে যাবে। কবিতা তার বাচ্চাকে নিয়ে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। শাশুড়ি মায়ের কথা মতো তার বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু সে একটুও খেতে চাইছে না। এই দেখে কবিতার শাশুড়ি, তুমি কেমন করে বাচ্চা মানুষ করবে কে জানে, ঠিক করে খাওয়াতে পর্যন্ত পারো না? দাও দাও দেখি, আমি খাইয়ে দিই। কবিতার শাশুড়ি তার বাচ্চাকে কোলে নিয়ে
একটু জোর করেই খাওয়ানোর চেষ্টা করে, আর ঠিক সেই মুহূর্তেই খাবার বাচ্চাটির গলায় আটকে যায়। এ কি মা, আমার মেয়ে ওই রকম করছে কেন? ওর মনে হয় খুব কষ্ট হচ্ছে, ওর খুব কষ্ট হচ্ছে। বাচ্চাটির মুখ থেকে একটুও কান্নার শব্দ বের হয় না। সে ধীরে ধীরে নেতিয়ে পড়ে। এ কি হলো? আমার সোনা মায়ের এ কি হলো? ও কাঁদছে না কেন? ও চোখ খুলছে না কেন? কি হলো ওর? ওর কি হলো? কবিতার কান্নাকাটির আওয়াজ শুনে তাদের বাড়িতে কিছু প্রতিবেশী ছুটে আসে। অবশেষে বৈদ্যকে ডেকে নিয়ে আসা হয়। বৈদ্যমশাই বাচ্চাটিকে ভালো করে দেখেন, তারপর বলেন, না, বাচ্চাটা আর নেই। জ্বরের কারণে খেতে না পেরে দম আটকে মারা গেছে। এই কথা শুনে কবিতা কান্নায় ভেঙে পড়ে। দীপকও ততক্ষণে খবর পেয়ে বাড়ি ফিরে এসেছে। আমার মেয়ের কি হয়ে গেল? কবিতা, আমি কেন যে তোমার কথা শুনলাম না, কেন শুনলাম না? একবার যদি ডাক্তার দেখিয়ে নিতাম তাহলে এই দিনটা আজকে দেখতে হতো না। হায় 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 হায়। আর কেঁদে কি হবে দীপক? যা হবার তা হয়ে গেছে। অনেকটা বেলাও হয়েছে, এরপর সন্ধ্যা হয়ে যাবে। আলো থাকতে থাকতে ওকে চৌবাড়ির জঙ্গলে নিয়ে গিয়ে সমস্ত কাজ সম্পন্ন করতে হবে যে। এরপর সাদা কাপড়ে মুড়ে বাচ্চাটিকে চৌবাড়ির জঙ্গলে নিয়ে যাওয়া হয়। শিশুরা মারা গেলে তাদের দাহ না করে এই চৌবাড়ির জঙ্গলেই সমাধি দেওয়া হয়। দীপক, এবার বাচ্চাটিকে তুই শুইয়ে দিয়ে এক মুঠো মাটি দে। আমার বুকটা ফেটে যাচ্ছে কেষ্টদা। আমার ভুলে এ কত বড় ক্ষতি হয়ে গেল। এ আমি কি করে ফেললাম? আমি কি করে ফেললাম? কাঁদিস না, এবার বাড়ি ফিরে চল। সন্ধ্যা হয়ে আসছে, আমাদের এখানে থাকা আর ঠিক হবে না। এরপর চৌবাড়ির জঙ্গল থেকে বেরিয়ে সবাই যে যার বাড়ি ফিরে যায়। আর গভীর রাত হতেই দেখা যায় আজকের ওই বাচ্চাটির আত্মা চৌবাড়ির জঙ্গলের বাকি ভুতুড়ে বাচ্চাগুলোর সাথে খেলা করছে, আর পাশে বসে তাদের খেলা দেখছে এক ডাইনি। তা মাটি সরাতে থাকে। সে ভাবে তার ছেলে এখনো জীবিত। তাকে সমাধি থেকে বের করে আনলেই সে তাকে আবার মা বলে ডাকবে। তাই ধীরে ধীরে সে তার ছেলের মৃতদেহটা তুলে আনে, তাকে জড়িয়ে ধরে আদর করে, চিৎকার করে ডাকে, কিন্তু তাতাল আর জেগে ওঠে না। এমনই একদিন রাতের বেলায় তুলি যখন তার মায়ের পাশে ঘুমিয়েছিল। বনু, এই বনু, বনু। দাদা, তুই এসেছিস, কিন্তু এত রাতে তুই কোথা থেকে এলি? আর এতদিন তুই কোথায় ছিলিস? এই তো চৌবাড়ির বাগানে। আয়, এখানে আয়, আমরা দুজন খেলবো, খুব মজা হবে। কিন্তু এত রাতে গেলে তো মা বকবে। আরে কিচ্ছু হবে না, আয় না, ওখানে আমার মাও আছে। ঠিক তখনই তাতানের আত্মা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। দাদা, জেঠিমনিও তোর সাথে আছে? এই দাদা, তুই কোথায় গেলি? দাঁড়া, দাঁড়া দাদা। তুলিও তখন উঠে তাতানের পিছু পিছু যেতে থাকে। তখনই অর্পিতারও ঘুম ভেঙে যায়। তুলি, এই তুলি, কোথায় যাচ্ছিস তুই? দাঁড়া, দাঁড়া বলছি। মা, দাদা আমাকে খেলতে ডাকছে চৌবাড়ির বাগানে। ওখানে নাকি জেঠিমনিও আছে। তুলির মুখে এই সব কথা শুনে অর্পিতার হাড় হিম হয়ে যায়। সে ভয়ে তুলিকে জড়িয়ে ধরে। কেউ নেই, কেউ কোথাও নেই। তুই কোথাও যাবি না, তুই সব সময় আমার কাছে থাকবি। তারা যে তোকে খুব ভালোবাসতো মা, তাই যে ওরা তোকেও টানছে। এইরকম গ্রামের অনেকেই রাতের বেলায় ওই চৌবাড়ির বাগানে এক মা আর তার ছেলেকে ঘুরতে দেখে। কখনো তারা কাঁদে, আবার কখনো ছেলেটি মাকে জড়িয়ে ধরে খিলখিলিয়ে হাসতে থাকে।